আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মনঃসংলাপের ঈদ স্পেশাল পর্বে। আজকে ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের ঈদ স্পেশাল পর্বে আমরা আলোচনা করব সামাজিক পার্বণ, আত্মিক বন্ধন ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং প্রসঙ্গ কথা নিয়ে। শুরুতেই দর্শকদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ মুবারক। আজকে আমাদের সাথে আমাদের প্রোগ্রামে যুক্ত থাকবেন আমাদের স্পিকার হিসেবে মোহাম্মদ মিরাজ হোসেন, trainee clinical and counseling psychologist, National Institute of Mental Health and Hospital; Shibli Sadiq, principal clinical psychologist, Ministry of Health, Botswana; Syed Abu Said, school psychologist; এবং সাজেদুন কিবরিয়া তানজিনা, BA অনার্স, MA সমাজবিজ্ঞান। আমাদের অতিথিরা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাইকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে সবাইকে আমাদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ মুবারক স্যার এবং ম্যাম। আমরা তাহলে আমাদের শুরু কথার দিকে চলে যাই। প্রথমে চলে যেতে চাই শিবলি সাদিক স্যারের কাছে। আমাদের আজকের প্রোগ্রামের বিষয় এবং একাডেমি 21 এর দর্শকদের প্রতি কিছু বলে শুরু করার জন্য অনুরোধ করছি। জি স্যার। ধন্যবাদ নাসিবা আপনাকে। ঈদ মুবারক। আমি একাডেমি 21 এর দর্শকদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে আমি মনে করি আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের সুচিন্তিত মতামত দিবেন, আমাদেরকে প্রশ্ন করবেন এবং শেষ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে থাকবেন ইনশাল্লাহ। এটা আমি আশা করি আর কি। আর আজকের আমাদের যে আলোচনার বিষয় সামাজিক পার্বণ, আত্মিক উন্নয়ন, আত্মিক বন্ধন, মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও প্রসঙ্গকতা। এটা আমাদের যে আজকের টপিকটা, এটা বিস্তারিত একটা টপিক, আলোচনার বিষয়। আমি একটু বলবো সামাজিক পার্বণ। আমরা সামাজিক পার্বণ বলতে কি বুঝি? হয়তো পার্বণ কথাটা আমাদের কাছে অনেকে কঠিন হতে পারে, যদিও এটা সহজ বাংলা, আমরা হয়তো বুঝতে কষ্ট হতে পারে। আমি যে সহজ বাংলায় বলি আর একটা ভাষা বলি, সেটা হলো যে পার্বণ বলতে বুঝি আমরা উৎসব। যে উৎসবগুলা, যে আচার অনুষ্ঠানগুলো আমরা সামাজিকভাবে করি, সেগুলোকে আমরা সামাজিক পার্বণ বা সামাজিক উৎসব বলে থাকি। তো আজকে আমরা যেহেতু আমরা ঈদ, যেটা আমাদের আমরা জানি আমাদের মুসলমানদের দুইটা সামাজিক অনুষ্ঠান আছে, সেটা হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। যেহেতু আমরা ঈদ উল ফিতর পার করে এসেছি, সেই জন্য আমরা আজকে এই টপিক নির্ধারণ করেছি আর কি, যে আমরা আমাদের যে সামাজিক উৎসব সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো যদি আমি আরো একটু বিস্তারিত যাই, তাহলে আমি বলতে চাচ্ছি যে আমরা এক মাস সিয়াম সাধনার পরে আমরা সবাই ঈদের নামাজ পড়ি। ঈদে আমরা যে কাজটা করি, অন্যান্য নামাজগুলা যেমন আমি একটু বলবো, আমরা অন্যান্য ইবাদতগুলো আমরা হয়তো মসজিদে করি, কিন্তু এখানে যে বিষয়টা হয়, আমরা ঈদের নামাজটা এটা কিন্তু মসজিদে পড়ার চেয়ে আমরা জানি ফাঁকা ময়দানে গিয়ে পড়াটা সুন্নত। কেন এটা করা হয়েছে? আমরা মসজিদে সাধারণত একটা জামাত নিয়ে করি। আমি একটু গ্রামের উদাহরণ যদি দিই, আমরা যেটা করতাম গ্রাম অঞ্চলে, আমরা সবাই একত্রিত হতাম, কয়েকটা জামাতের মানুষ একত্রিত হয়ে আমরা নামাজ পড়ি। কেন এটা বলা হয়েছে? কারণ আমরা সবাই যদি একত্রিত হই, তাহলে আমাদের মধ্যে সোশ্যাল ইন্টারাকশন বেড়ে যাবে। আমাদের মধ্যে হয়তো আমরা যেটা জানি, কর্মব্যস্ততার কারণে আমরা অনেকেই কর্মক্ষেত্রে থাকি, আমরা একত্রিত হতে পারি না। কিন্তু যখন এই ঈদের অনুষ্ঠান হয়, আমরা চেষ্টা করি আমরা সবাই একত্রিত হওয়ার জন্য। যেমন একটা কথা আমরা বলি যে নারীর টান, যখন এই ঈদের সময় আসে, বিশেষ করে ঈদের 2 পর্বে আমরা দেখি যে লঞ্চ, বাস, স্টিমারে, যদিও বা লকডাউন ছিল, আমরা জানি লকডাউন, মানুষ লকডাউন উপেক্ষা করে কিন্তু চলে গেছে। কেন গেছে? আর একটা কথা বলি, আমরা ঈদ আনন্দ উপভোগ করার জন্য নারীর টানে আমরা কিন্তু একত্রিত হই। তো আমরা যখন একত্রিত হই, তখন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে অনেক সময় ফিলিং অফ লোনলিনেস থাকে, সেটা দূর হয়ে যায়। আমরা একদিন হয়তো পর্বে কথা বলেছি যে লোনলিনেস নিয়ে, কিন্তু এখানে যেটা হয় সেন্স অফ, যেটাকে আমরা বলি ইনক্লুসিভনেস, সেন্স অফ টুগেদারনেস, এটা চলে আসে আর কি। সেই জন্য আমরা
একত্রিতভাবে নামাজ পড়ে সবাই আমাদের মত বিনিময় করি এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এটা বেড়ে যায় আর কি। যদি নাসিবা আরো আমাকে সময় দেন নাকি অন্য ঘরে যাবেন জানি না, আমি শেষ করব। ডিটেইলস ইনশাআল্লাহ আমরা তো ভাগে ভাগে আমাদের প্রত্যেকটা প্রশ্নে সবগুলো বিষয় চলে আসবে ইনশাআল্লাহ, কথা বলার সুযোগ আমরা পাবো। আমরা শুরু কথাটা নিয়ে নিই সবার কাছ থেকে। এবার চলে যেতে চাই সৈয়দ আবু সাইদ স্যারের কাছে আজকের প্রোগ্রামের বিষয় এবং একাডেমি 21 এর দর্শক সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। জি স্যার। নাজিফা এবং উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি একাডেমি 21 কে ধন্যবাদ জানাতে চমৎকার একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, সামাজিক পার্বণ, আত্মিক বন্ধন ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং প্রসঙ্গ কথা। তো আমাদের শিবলি স্যার চমৎকার ভাবে আমাদের সামাজিক পার্বণ সম্পর্কে কথা বলছেন। তবু আমি ছোট্ট করে বলি, সামাজিক পার্বণ হচ্ছে আমাদের এমন একটা সামাজিক বা ধর্মীয় এবং ঐতিহ্যগত প্রেক্ষাপটে পালিত আনন্দ অনুষ্ঠানকে বোঝায়। আসলে মূলত আমরা যদি বলি আমাদের যে প্লেজারিজম যেটাকে আছে আমরা বলে থাকি, অনেক সময় আমরা যেটাকে প্লেজার বলে থাকি বা শান্তি বা আত্মতৃপ্তি বা স্যাটিসফ্যাকশনের কথা বলে থাকি, আমরা কিন্তু সেটা লাভ করে থাকি যে আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে। আসলে আমরা যখন সমাজ নিয়ে কথা বলবো, আমার এখানে একজন আছেন আমাদের সাথে কথা বলার জন্য, সমাজ বিজ্ঞান পার্সপেক্টিভ থেকে অবশ্যই কথা বলবেন। তো আমি ছোট্ট করে যদি বলি যে সামাজিক পার্বণটা হচ্ছে আসলে সমাজের কৃষ্টি, কালচার, সংস্কৃতি সবকিছু মিলিয়ে সমাজের মানুষের সমন্বয়ে যে অনুষ্ঠানটা আনন্দ লাভ করার উদ্দেশ্যে আমরা পালন করি সেটাকে আমরা সামাজিক পার্বণ বলতে পারি। আমি যদি ছোট্ট করে বলি যে আমরা কি কি ধরনের সামাজিক পার্বণ পালন করে থাকি, আমরা যদি বলি আমরা কিছুদিন 2 দিন আগে আমরা ঈদুল ফিতর উদযাপন করেছি, আমরা 2 মাস পরে আবার ঈদুল আজহার উদযাপন করব, বৌদ্ধ পূর্ণিমা আছে, আমাদের অন্য ধর্মাবলম্বীদের নবান্ন অনুষ্ঠান আছে, পহেলা বৈশাখ আছে, পহেলা ফাল্গুন আছে, নৌকা বাইচ প্রতিযোগিতা সহ অনেক ধরনের আমরা সামাজিক পার্বণ দেখতে পাই। অর্থাৎ যে পার্বণ বা উৎসবগুলা সমাজের অধিকাংশ মানুষ স্বীকৃত এবং সমাজের অধিকাংশ মানুষ পালন করে, সেগুলোকে আমরা সামাজিক পার্বণ বা সামাজিক উৎসব হিসাবে পালিত করে থাকি বা আমরা আখ্যায়িত করতে থাকি। একটা বিষয় দেখেন, আমি আপনাদেরকে বলে রাখি যে সমাজ কিন্তু একটি দেশের আগে সৃষ্টি হয়ে থাকে। একটি দেশকে হয়তো আমরা 9 মাস যুদ্ধ করে বা 5 বছর যুদ্ধ করে স্বাধীন করতে পারি, কিন্তু একটা সমাজকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যুগের পর যুগ, শতাব্দী পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হয়। ভাই চমৎকার ভাবে একটি কথা বললেন যে আমরা যখন ঈদের নামাজ পড়ি, আমরা মসজিদে একত্রিত হচ্ছি বা ঈদগাহে একত্রিত হচ্ছি। একটি বিষয় দেখেন, আমরা কিন্তু এখান থেকে আমাদের সময়টাকে ইনভেস্ট করছি। আমি এটার নাম দিয়েছি সোশ্যাল ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমি যখন সোশ্যাল ইনভেস্টমেন্ট করি, সামাজিক ইনভেস্টমেন্ট করি, তখন আমি সমাজ থেকে এক ধরনের এনার্জি লাভ করি, আর ওইটার নাম দিয়েছি আমি সোশ্যাল এনার্জি। অর্থাৎ সমাজ থেকে আমার মধ্যে যে এনার্জিটা আছে সেটা হচ্ছে সোশ্যাল এনার্জি। আর এই সোশ্যাল এনার্জির মূল বন্ধন বা ভিত্তি হচ্ছে আমাদের সেই সমাজের মানুষ। আমরা যে কালচার, আমরা যে নর্মস, আমরা যে ভ্যালুস, আমরা যে সিভিলাইজেশনকে আমাদের মনে প্রাণে ধারণ করি, তার প্রত্যেকটার মূল ভিত্তি বা উৎস হচ্ছে আমাদের সমাজ। কাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই সামাজিক পার্বণের গুরুত্ব অনেক অনেক বেশি। এবং দেখেন আমাদের শুধু তাই নয়, সামাজিক এই যে গুরুত্বের পরে সামাজিক পার্বণের পরে কিন্তু আমাদের যে নিজস্ব আমাদের স্পেসিফিক কিছু আইডিওলজি থাকে, তাকে আমরা শেয়ার করছি। আমাদের ইমোশনাল ভেন্টিলেশনের জায়গাটা আমি পরে আসছি, আমি যখন সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে বিষয়টাকে ব্যাখ্যা করব, অবশ্যই আমি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আমি আরেকটা বিষয় বলি, সামাজিক উৎসবগুলো হচ্ছে আমাদের সোশ্যাল ক্যাপিটাল, অর্থাৎ সামাজিক সম্পর্কের একটি ভিত্তি। এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের সামাজিক সম্পর্ক রচিত হয় বা পারস্পরিক ইন্টারসেকশনে আমরা যাই। আমাদেরকে একটা কথা বলে রেখে আমরা সবসময় একটা কথা বলি, যারা এরিস্টটল একটি বিখ্যাত উক্তি আছে, যারা সমাজে বাস করে না তারা হয় দেবতা না হয় পশু। আসলে আমরা যেহেতু সমাজে বাস করি, সমাজের যে বিভিন্ন উপাদানকে সমন্বয় এবং তা পালন করার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আরেকটি কথা বলি, যারা এইসব সামাজিক পার্বণ বা উৎসব থেকে নিজেদেরকে বিমুখ করে রাখে, তাদেরকে আমি নাম দিয়েছি সোশ্যালি ইম্পেয়ার্ড, অর্থাৎ তারা সামাজিকভাবে বিকলাঙ্গ। একজন সামাজিক আমরা একজন মানুষকে তখনই বলতে পারি যে একজন পূর্ণাঙ্গ মানুষ যখন তার মধ্যে সকল ধরনের কোয়ালিটি থাকবে। আমরা যদিও বিশ্বাস করি যে প্রত্যেকটি মানুষ অনন্য এবং স্বতন্ত্র, কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সমাজ ব্যতীত বা সামাজিক যে পার্সপেক্টিভ বা সোশ্যাল পার্সপেক্টিভ ব্যতীত আমরা কোনো কিছুকে কল্পনা করতে পারি না। তো ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই পরবর্তী সময়ে আমরা আমাদের যে সামাজিক পার্বণের সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো। আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি প্রথমে বিষয়টি বলেছিলাম যে সমাজ এবং রাষ্ট্র বা দেশ, সমাজ প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্র বা দেশের অনেক আগে। সমাজের উপর ভিত্তি করে স্টেট বা রাষ্ট্র
প্রতিষ্ঠা লাভ করে। কাজে সমাজের গুরুত্ব অনেক বেশি। আর আমাদের সমাজের অধিকাংশ লোক যে অনুষ্ঠানকে পালন করে সেটাকে আমরা সামাজিক পার্বণ বা সামাজিক উৎসব হিসেবে স্বীকৃতি দিতে পারি। ধন্যবাদ সবাইকে। জি, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই স্যার যে বিষয়টা একটু হাইলাইট করার চেষ্টা করেছেন আমি বলবো সেটা হচ্ছে যে আমরা কত ধরনের আসলে পার্বণ উৎসব আমরা পালন করি বিভিন্ন সময়। আমরা যদি এটাকে একটু ক্যাটাগরাইজ করতে চাই তাহলে আমার মনে হয় এটাকে 4 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে আমাদের সামাজিক পার্বণগুলো, যেটা সমাজের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা রঙের, প্রত্যেকটা বর্ণের মানুষ পালন করে। নাম্বার 2 হচ্ছে আমাদের ধর্মীয় পার্বণ। আমরা মুসলিমরা ঈদ উদযাপন করি, আমরা মুহররমের প্রথম দিনটাকে উদযাপন করি, আমরা শবে কদর, শবে বরাত এগুলো উদযাপন করি। আবার আমাদের পাশাপাশি আমাদের যারা হিন্দু সামাজিক মানুষজন আছেন, যারা ওই ধর্মের মানুষজন আছেন, তারা তাদের পুজোগুলোকে পালন করেন। তারপরে বৌদ্ধরা আছেন, খ্রিস্টানরা আছেন, তাদের ধর্মীয় যে উৎসবগুলো এটা ধর্ম টু ধর্ম ভ্যারি করে। আবার আরেকটা হচ্ছে যে আমাদের দেশ কেন্দ্রিক যে পার্বণগুলো, অর্থাৎ আমাদের দেশের যে বিভিন্ন ডে, আমরা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, আমাদের নববর্ষ, এই সবগুলো কিন্তু কি বলবো যে আমাদের জন্য এক ধরনের উৎসব। এই দিনগুলোতে আমাদের বাংলাদেশের রাস্তাঘাট, আমাদের বাংলাদেশের মানুষজন একটা নতুন সাজে সাজার চেষ্টা করে, আমাদের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করে। আর উৎসব মানে কি? উৎসব মানে হচ্ছে এমন কিছু যেই সময়গুলো বা যেই কারণগুলো আমাদের আনন্দের কারণ হয়ে যায়। আরেকটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল, আমরা যে বিভিন্ন ডে গুলো উদযাপন করি, আমাদের মাতৃভাষা দিবস যেটা, এটা আমাদের একটি ইন্টারন্যাশনাল পার্বণ বলতে হবে। এছাড়াও যে বিভিন্ন ডে আছে, আমাদের মাদার্স ডে আছে, ফাদার্স ডে আছে, চিলড্রেন্স ডে আছে, এই ডে গুলোকে আমরা ইন্টারন্যাশনালি উদযাপন করছি। এটাও কিন্তু আমাদের এক একটা উৎসবের দিন। এই প্রত্যেকটা উৎসবকে যদি আলাদা আলাদা ভাবে চিন্তা করা হয় এবং তার সাথে আমাদের আজকের বিষয়টাকে যদি কম্পেয়ার করা হয়, যে বিষয়ে আমরা বসেছি, যে সামাজিক পার্বণ আমাদের আত্মিক বন্ধন ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে কিভাবে ভূমিকা রাখে, তাহলে এটা কিন্তু বহুমাত্রিক এবং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দর্শকদের প্রতি বলা থাকবে, আমাদের অনুরোধ থাকবে যে আজকের লাইভটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এটি শেয়ার করতে ভুলবেন না, যাতে আরো মানুষের কাছে আমাদের আলোচনাটা পৌঁছে যায়। এবং একাডেমি 21 এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সাইদ স্যারকে অত্যন্ত ধন্যবাদ। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি তানজিনা ম্যামের কাছে আজকের প্রোগ্রামের বিষয় এবং একাডেমি 21 এর দর্শকদের প্রতি কিছু বলার জন্য অনুরোধ রাখছি। জি ম্যাম। ধন্যবাদ নাসির আপনাকে। সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ধন্যবাদ নাসির ভাই আপনাকে এবং একাডেমি 21 কে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, এত সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য, যেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আসলে বিভিন্ন কারণে ভুলে যাই আমাদের সমাজের মানুষগুলোকে, চারপাশের মানুষগুলোকে, আমাদের আত্মীয় স্বজনকে, যেটা আমাদের জীবনে অনেক অনেক অংশে জড়িয়ে থাকে। কিন্তু এই বিষয়গুলোকে আমরা এত অবহেলায় ফেলি, যেটা আমাদের এই জন্য যে আমাদের সামাজিক এই পার্বণগুলো, আজকের যে বিষয় সামাজিক পার্বণগুলো, আমাদের সামাজিক পার্বণগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা মানে, যেমন আজকে ঈদ উপলক্ষে আমরা আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের অবহেলার কারণে আসলে আমরা পরিবার থেকে দূরে সরে যাই, আমাদের পরিবারের পারিবারিক যে সম্পর্কগুলো এগুলোতে ব্যাঘাত ঘটে। হ্যাঁ, ব্যাঘাত ঘটে। তাদের সঙ্গে মানে জানা শোনা, তাদের এমনকি তাদেরকে খোঁজ খবর নেওয়া পর্যন্ত আমরা ভুলে যাই আমাদের কর্মব্যস্ততার কারণে। যেটা এই যে সামাজিক পার্বণগুলো আমাদেরকে খুব আপন করে নিয়ে আসে। আমাদের সমাজের পার্বণগুলো বলতে আমাদের যে অনুষ্ঠানগুলো, যেমন ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, এগুলো সবাই আমরা সমাজের একখানে হওয়ার চেষ্টা করি। যে যেখানে থেকে থাকুক সেখান থেকে আমরা, এটা একটা আত্মার বন্ধনের মতো, আত্মার টানে আমরা চলে আসতে পারি। এই জন্য যে এই বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সামাজিক পার্বণগুলোকে কেন্দ্র করে যেহেতু আমরা এক জায়গায় হওয়ার সুযোগ পাচ্ছি, সেটাকে যেন ঠিকভাবে কাজে লাগানো হয়, কাজে লাগাতে পারি। জি
জি, এটাই। তানজিনা ম্যাম অত্যন্ত ধন্যবাদ। এই পর্যায়ে চলে যেতে চাই মোহাম্মদ মেরাজ হোসেন স্যারের কাছে। আবারও আজকের বিষয় এবং আমাদের দর্শকদের প্রতি কিছু বলার জন্য অনুরোধ রাখছি। জি স্যার। ধন্যবাদ ম্যাম। আমি এখানে যতজন দর্শক দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আজকে এটা আসলে আমাদের ঈদ, একটু অন্যদের সাথে ঈদ, আমরা কোয়ারেন্টাইন বা সবাই লকডাউনের মধ্যে আছি। এই সময়ের মধ্যে একটা আমরা আমাদের এক অপরের সাথে যে যোগাযোগ বাড়ানো। আর আমাদের আজকে যে বিষয়টা, এই বিষয়টা হলো আমাদের যে ঈদটা আসলো, অনেকে দেখা যায় হচ্ছে ঈদ আসলে যে আমরা বলতেও শুনি যে আসলে কি আমরা, আমার জীবনে ঈদ না, আমার জীবনে খুশি নাই। অর্থাৎ আমাদের যে অনুষ্ঠানগুলা, যা আমাদের যে সামাজিক বা বিভিন্ন উৎসবগুলোকে আমি ফিল করতে পারছি কিনা, এবং হচ্ছে যে এগুলো আমাকে কিভাবে থিঙ্কিং করা দরকার, কিভাবে এই যে আমাকে একটা সুযোগ দিচ্ছে সকল লোকদের সাথে মিলামিশা, অথবা আমার আত্মীয় স্বজন, আমার সমাজের লোকদের সাথে, এই জায়গায় হচ্ছে আমার আসলে কিভাবে আমি সম্পর্কগুলো উন্নয়ন করতে পারবো, এই বিষয়গুলো আসলে আমাদের এখানে আমাদের স্কুল সাইকোলজিস্ট আছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার ওনারা আছেন, এবং আমি সাইকোলজিস্ট, গ্রাফোলজিস্ট আছি। আমরা এগুলো নিয়ে আশা করি কথা বলবো। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, আমাদের যে উৎসবগুলো হয়, এগুলোকে ফিল করতে হবে, অনুভব করতে হবে। আমি যদি আগে থেকেই একটা মেন্টাল সেট আপ করিনি, আমার জীবনে কোনো সুখ নাই, ঈদ আসছে কষ্টের জন্য। হ্যাঁ, অনেক জীবনে সবার জীবনে তো সুখ দুঃখ নিয়েই আমাদের এই জীবন চলে, কিন্তু এর মধ্যে হচ্ছে যে আমি কাউকে হারিয়ে ফেললাম অথবা আমার জীবনে কোনো অংশ নাই, আমি কি সারাক্ষণ এইটা নিয়ে চিন্তা করব, নাকি আমি এই সামাজিক যে পার্বণ, আমার যে উৎসব আছে, উৎসবে আমি নতুন নতুন যে লোকদেরকে পেলাম, নতুন যে আমি একটা এনভায়রনমেন্ট পেলাম, এইটাকে আমি কিভাবে উপভোগ করব, এই বিষয়টার দিকে নজর দেওয়া আমাদের খুব বেশি জরুরি। ওকে জি, স্যারকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে চলে যেতে চাই সাইদ স্যারের কাছে। একটু জানতে চাই যে এই ধরনের সামাজিক পার্বণগুলো আসলে মানসিকভাবে আমাদের উপর কি কি প্রভাব ফেলে, বা আমরা যে পারিবারিক সম্পর্ক উন্নয়নের কথা বলছি, এই জিনিসটা আসলে কিভাবে প্রভাবিত হয়। জি স্যার। আমি আমার আলোচনার পথেই বলেছিলাম যে আসলে আমাদের যে সামাজিক পার্বণের একটা সাইকোলজিক্যাল বিষয়ের একটা প্রভাব রয়েছে, সেটা আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে। আমি যদি ছোট্ট করে বলি যে আমাদের সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে কি কি ধরনের পার্সোনালিটি আমাদের মধ্যে আসে, বা এর ফলে আমাদের কি কি ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি, সেগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আমি প্রথমে বলেছিলাম যে সামাজিক পার্বণগুলো আমাদেরকে সামাজিকভাবে একত্র করে, অর্থাৎ আমরা যখন একত্রিত হই, এটা কিন্তু আমাদের রিলেশনশিপটা অনেক বেশি বড় করে তোলে, পাশাপাশি দেখতে ইন্টিমেসিটা বৃদ্ধি করে। আমাদের যে পারস্পরিক একটা অ্যাট্রাকশন থাকে, একে অন্যের প্রতি দরদ বা ভালোবাসা, বা একটা আমরা যেটা বলছি ইমোশনাল ডিপেন্ডেন্সি, যে বিষয়টা, এটা কিন্তু নির্ভর হয় এবং এটা প্রকাশ হয়। পাশাপাশি এর ফলে কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্কটা অনেক ভালো হয়। আরেকটা বিষয় দেখেন, আমি যখন সামাজিক একটা অনুষ্ঠান পালন করতে যাচ্ছি, এর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে এক্সট্রোভার্ট পার্সোনালিটি ডেভেলপ করে, অর্থাৎ বহির্মুখী আচরণ হয়। এর ফলে কিন্তু আমাদের যে সামাজিক ক্যাপিটাল বা সোশ্যাল যে ক্যাপিটাল আছে, অর্থাৎ সামাজিক যে শক্তি বা এনার্জি গুলো আছে, সেটা কিন্তু আমি উপভোগ করতে পারি। এবং সেই সাথে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো আছে, তারা কিন্তু ইন্ট্রোভার্টের থেকে তারা এক্সট্রোভার্ট পার্সোনালিটি তারা কিন্তু অনেক বেশি লাভ করে থাকেন। আরেকটা বিষয় দেখেন, আমরা সবসময় বলে থাকি যে ইমোশনাল ভেন্টিলেশনের কথা বলে থাকি। সামাজিক পার্বণ হচ্ছে অন্যতম একটি ইমোশনাল ভেন্টিলেশনের একটা জায়গা। আপনি দেখেন, আমরা অনেক সময় বলি যখন আমরা কাউকে কাউন্সিলিং দেই বা সাইকোথেরাপি দেই বা অন্য কোনো একটা ধরনের টেকনিক তাকে দিই, তার ফলে সে তার যে স্ট্রেস আছে বা সাইকোলজিক্যাল যে ইস্যুগুলো আছে সে রিলিভ করতে পারেন, তখন কিন্তু আমরা তাকে বলি যে আপনি কারোর সাথে মিশেন, আপনি সামাজিকভাবে সঙ্গ দেন, আপনি একটু ঘুরে আসেন বা হেঁটে আসেন। এটা কিন্তু আমাদের ইমোশনাল ভেন্টিলেশন একটা চমৎকার জায়গা তৈরি করে দেয়। আমরা দেখতে পাই, আমরা সবসময় বলি যে আমরা পিকনিকে যাওয়ার কথা বলি, আপনি দেখবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পিকনিকে যাই বা আমাদের বিশ্ববিদ্যালয়ে স্টাডি করে দেয়, এবং ফ্যামিলি প্রোগ্রামও কিন্তু আমরা অনেক সময় যাচ্ছি। তার মূল কারণটা হচ্ছে আমাদেরকে জাস্ট এক্সচেঞ্জ করা জায়গাটা বা হাওয়া পরিবর্তন যেটাকে বলে আছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে কোঅপারেশন এবং সাপোর্টিভ বিহেভিয়ার ডেভেলপ করে। আপনি যখন ঈদগাহে যাচ্ছেন, আপনি গরু বা পশু কুরবানি দিচ্ছেন বা জবাই করছেন, আপনি দেখেন তখন কিন্তু আপনার পারস্পরিক কোঅপারেশন আপনাদের মধ্যে বৃদ্ধি এবং সাপোর্টিভ মনোভাব যে আমাদের মধ্যে আছে সেটা কিন্তু এখানে উল্লেখ আসে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দেখি, আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার জন্য আমাদের রয়েছে ইমিউন সিস্টেম, তেমনি আমরা বলে থাকি যে সাইকোলজিক্যালি ফিট থাকার জন্য আমাদের রয়েছে ডিফেন্স মেকানিজম।
তেমনি সামাজিকভাবে নিজেকে যোগ্য এবং সুযোগ্য এবং প্রতিষ্ঠা লাভ করার জন্য আমাদের রয়েছে সামাজিক পার্বণ। আমরা বলতে পারি যে ডিফেন্স মেকানিজম বা ইমিউনো সিস্টেমের মতোই সামাজিক পার্বণ হচ্ছে আমাদের একটা মেডিসিন। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যে ইমোশনাল এনগেজমেন্ট থাকে। আবার চমৎকার বললেন যে আমরা মসজিদে যাচ্ছি, একজনের সাথে কোলাকুলি করছি, হ্যান্ডশেক করছি, মোলাকাত করছি, এর ফলে কিন্তু আমাদের এক ধরনের ইমোশনাল এনগেজমেন্ট বাড়ছে, পারস্পরিক হৃদ্যতা। যে বিষয়টা আপনি বললেন যে আধ্যাত্মিকতার কথা বললেন, এখানে আত্মিক সম্পর্ক বা বন্ধনের কথা বললেন, এই বিষয়টা কিন্তু এই পার্বণের মধ্য দিয়ে আছে। আমরা সেটা হতে পারে দুর্গাপূজা হতে পারে বা বৌদ্ধ পূর্ণিমা হতে পারে, অন্যান্য যে কোনো রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করতে পারি এটা হতে পারে, বা যে কোনো অনুষ্ঠানকে আমরা সামাজিকভাবে যখন এটাকে স্বীকৃতি দেবো তখন সেটা সামাজিক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই যে বিষয়গুলো আমরা লাভ করতে পারি। আরেকটা বিষয় দেখেন, ইমোশনাল এক্সচেঞ্জের কথা আমরা বলে থাকি। আমি আমার ইমোশনটাকে আমার সামনে যে আছে তার কাছে আমি বিনিময় করতে পারি এবং তার কাছ থেকে আমি তার ইমোশনটাকে দেখতে পারি। এর ফলে আমাদের কালচারাল এক ধরনের ট্রান্সফরমেশন হয়ে থাকে। এটা পজিটিভলি হতে পারে আবার নেগেটিভলি হতে পারে। আমরা নেগেটিভটাকে অ্যাকসেপ্ট করবো না, আমরা সবসময় চিন্তা করবো সেটাকে আমরা পজিটিভলি অ্যাকসেপ্ট করার জন্য। আরেকটি বিষয় আপনারা দেখেন, আমরা বলছি যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, যেটাকে আমরা বলছি সামাজিক শক্তি বা আমরা বলছি যে সোশ্যাল ফোকাস, যেটাকে আমরা বলছি তার মূল উৎস কিন্তু হচ্ছে এই সামাজিক পার্বণগুলা। আপনি মসজিদে যান, নামাজ পড়তে যান, আপনি ঈদগাহে যান, আপনি পুজোতে বা অন্য কোথাও যান, সেখানে কিন্তু আপনার এক ধরনের পারস্পরিক ইন্টিমেসি বা রিলেশনশিপ আপনার মধ্যে ডেভেলপ করবে। এর ফলে কিন্তু আপনার যে পারস্পরিক মিথস্ক্রিয়া চমৎকার ভাবে কিন্তু আমরা দেখতে পাবেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এটা কি আমরা কেটে নিয়ে পরে কথা বলবো নাকি এখনই কথা বলবো, যে আধ্যাত্মিক বন্ধন নিয়ে আমাকে কি এখন সুযোগ দিবেন নাজিফ, নাকি পরে কথা বলবো? স্যার আপনি কন্টিনিউ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আর দেখেন চমৎকার ভাবে আধ্যাত্মিকতা বা আমরা যেটাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা স্পিরিচুয়াল গ্রোথের কথা বলছি, তার সাথে কিন্তু সোশ্যাল ফেস্টিভ্যালের একটা চমৎকার সম্পর্ক আছে। আমরা সেগুলোকে সামাজিকভাবে স্বীকৃতি দিব, যেটাকে আমার ধর্মীয় আইডিওলজি থেকে যেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি। আপনি দেখেন আমাদের ইসলামী পার্সপেক্টিভ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে তার প্রতিবেশীকে অভুক্ত রেখে সে পেট পুড়ে খায় সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকতার প্রতি অনেক বেশি এমফাসাইজ করেছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বন্ধুকে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে তার বন্ধুর কাছে প্রিয়, আর সেই প্রতিবেশী তার আল্লাহর কাছে প্রিয় যে তার প্রতিবেশীদের কাছে প্রিয়। সো এটাতে হচ্ছে সামাজিক বন্ধন বা আমাদের সোশ্যাল যে বন্ডনেস নির্ভর করে, এবং হচ্ছে আধ্যাত্মিকতার একটা কিন্তু বিশাল নিদর্শন আমরা এখানে দেখতে পাই। তো আপনাদেরকে ধন্যবাদ। আমার পরবর্তী সময় অবশ্যই আমি বিষয় নিয়ে আরো কথা বলবো। ধন্যবাদ নাজিফ আপনাকে। জি স্যারকে অত্যন্ত ধন্যবাদ। এই পর্যায়ে চলে যেতে চাই শিবলি সাদিক স্যারের কাছে। স্যারকে একটু জিজ্ঞেস করব যে আমাদের সামাজিক পার্বণগুলো নিয়ে আমরা কথা বলছি, এগুলো আসলে মানসিকভাবে আমাদের প্রতি আমাদের মধ্যে কি কি চেঞ্জ নিয়ে আসে? মানে হয় না যে একটা পার্বণের সময় আমরা একটু এক্সাইটেড হয়ে যাই, আমাদের শিডিউলে চেঞ্জ আসে, আমাদের কথাবার্তায়, আমাদের মানসিকতায় চেঞ্জ আসে, আমাদের মুড সুইং হয়ে যায়। এই বিষয়গুলো যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। জি স্যার। ধন্যবাদ নাসিবা আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। আমি ওই বিষয়টা আসবো আর কি, যে এই সামাজিক পার্বণগুলা আবু সাইদ ভাই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি একটু হয়তো কিছু কিছু জায়গায় অ্যাড করবো আর কি, তারপরে আপনার প্রশ্নের কাছে আসবো আমি। দেখেন আমরা যেটা বলি, আমরা অনেক সময় স্পিরিচুয়াল ব্যাপারটাকে আমরা খুব একটা প্রায়োরিটি দেই না, বা আমরা মেন্টাল হেলথের সাথে স্পিরিচুয়াল বিষয়টাকে আমরা নিয়ে আসতে চাই না। কিন্তু আমরা মেন্টাল হেলথকে স্পিরিচুয়ালিটি বাদ দিয়ে মেন্টাল হেলথকে কল্পনা করা যায় না। তো এই আমাদের যেটা হয়, সামাজিক যে পর্বগুলো হয় সেগুলোতে আমাদের স্পিরিচুয়ালিটি বাড়ে। বিশেষ করে আমি বলবো এই রমজান মাসে আমরা যেহেতু সিয়াম সাধনা করেছি, আমাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বেড়ে গেছে। তো এই বিষয়টা মেন্টাল হেলথকে প্রমোট করতে সাহায্য করে আর কি। আর একটা বিষয় থাকে, দেখেন আমরা এই ঈদের সময় কি করি, আমরা যে কাজটা করি, আমরা গ্রাম অঞ্চলে, আমরা যখন গ্রামে ছিলাম আমরা জানি এই যে সেমাই চিনি দেওয়া আর কি। আজকে আমি একটু বলবো, আমাদের এই যে আজকের আড্ডাটা কিন্তু খুব একটা প্রফেশনাল না হয়ে যদি আমরা একটু খোলা মনে কথা বলি, আমার মনে আমাদের দর্শকরাও খুশি হবেন আর কি। আমরা সবসময় প্রফেশনালিজম রেখে কথা বলি। তো আমার মনে হয় আজকে আমি একটু বলতে চাচ্ছি, দেখেন যেটা হয় এই যে সেমাই চিনি দেওয়া, শুধু শুধু সেমাই চিনি না, ঈদে আমরা পারতপক্ষে যেটা করি আর কি, এখনো বাংলাদেশে করে, আমি তো অনেকদিন বাংলাদেশে নাই, ঈদ করা হয় না অনেকদিন।
তবুও আমি জানি ঈদের সময় যে কাজটা করে একটু গিফট দেওয়া, যেটা হাদিয়া দেওয়া, এই হাদিয়া দেওয়ার মাধ্যমে আমি কি হচ্ছে, যে হাদিয়া দিচ্ছে তার মধ্যেও মেন্টাল স্যাটিসফ্যাকশন আসতেছে এবং যে পাচ্ছে সেও খুশি হচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা যে থেরাপিতে কাজ করি, বিশেষ করে আমি গ্রুপ থেরাপি করলে যে কাজটা করি, আমরা বলি যে এই গত সপ্তাহে আপনার 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের মধ্যে আপনার কোন জিনিসটা আপনার খুশি করছে, মানে কি ছোট্ট একটা খুশির ব্যাপারও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো একটা গিফট যদি আমরা দেই, এর মাঝেও কিন্তু অনেকে খুশি হচ্ছেন, তাদের মেন্টাল হেলথটা প্রমোট করতেছে আর কি, সে মানসিকভাবে খুশি হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের এই ঈদ বলি বা পার্বণ বলি, হিন্দুদের যে পূজা আছে সেগুলোতে করা হয়। এই যে সোশ্যাল ইন্টারাকশন, গিফট দেওয়ার মাধ্যমে আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। আর যেটা বিষয় হয় এখানে, যেমন আমরা ঈদের শুভেচ্ছা দিচ্ছি, ঈদ মোবারক, যেটা হয় কি আমার সাথে তো কারো একটু মনোমালিন্য আছে, আমি যদি ঈদ মোবারক বলি, সে কিন্তু আমাদের যে মনোমালিন্যতা কমে যাবে আর কি। এই যে একটু বৈরিতা শত্রুতা সেটা কমে যায় ঈদ মোবারকের মাধ্যমে। যেমন আমরা সালাম দেওয়ার মাধ্যমে আমরা আমাদের সম্পর্ককে উন্নয়ন করতে পারি, এই ঘটনাটা ঘটে। যেমন আরেকটা বিষয় আমি বলবো, হয়তোবা আমি যদি বলার সুযোগ আছে আমি বলবো একটা বিষয়, সেটা হলো আমাদের দেশে আমরা যেটা করি, আমি যে বোতসোয়ানায় আছি, আমরা যে কাজটা করি, বোতসোয়ানা কিন্তু এখানে 1% মুসলমান আছে কিনা জানি না আমি, লেস দেন হয়তো 1% বা এইরকম মুসলমান আছে। এখানে যখন আমাদের ঈদ হয়, একটা কিন্তু সহিহ হাদিস আছে, আমি হয়তো সহিহ হাদিসের রেফারেন্সটা দিতে পারবো না, কিন্তু আমি খুব ভালো করে জানি, যেটা বাংলাদেশে প্র্যাকটিস করা হয় না, সেটা হলো কি ঈদের নামাজের ব্যাপারে আমরা জানি যে মহিলাদেরকে বলা হয়েছে যে তারা যেন তাদের ঘরের মধ্যে নামাজ পড়ে এবং মসজিদ যাওয়ার জন্য ডিসকারেজ করা হয়েছে, মানে ইনকারেজ করা হয় না। কিন্তু ঈদের নামাজের ক্ষেত্রে এটা সহিহ হাদিস আছে, যেখানে দুইটা বিষয় আছে, যে মহিলারা যদি একটা বিশেষ অবস্থা মহিলাদের আছে, তারা অ্যাডাল্ট মহিলা, তাদের একটা বিশেষ অবস্থা থাকে, সেই অবস্থায় থাকলে তাদেরকে ঈদের নামাজ যাওয়ার জন্য ইনকারেজ করা হয়েছে। এবং কারো যদি কোনো জিলবাব বা কোন পর্দা, মানে আপনার কোনো ইয়া না থাকে, মানে চাদর না থাকে, তাহলে বলা হয়েছে ধার করে যেন ঈদের নামাজে যায়। এটা যেটা বাংলাদেশে আমার জীবনে আমি দেখি নাই প্র্যাকটিস করে, কিন্তু আমি যেটা বলবো, আমি এটা শেয়ার করতেছি, বোতসোয়ানায় আমি আছি, এখান থেকে 1% মুসলমান নাই, প্রতিটা ঈদেই হয়তো এই গত 2 বছর করোনার কারণে আমাদের লিমিটেড মানুষের কারণে আমরা যেতে পারছি না, এখানে কিন্তু এই প্র্যাকটিসটা করা হয়। বাচ্চা, ছেলে মেয়ে, মহিলা মানুষ, তাদের নামাজের ব্যবস্থা থাকে আলাদা, এই যে ইন্টারাকশনটা হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সাইকিক এনার্জিটা পাই এখান থেকে, আমাদের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা এটা বৃদ্ধি পায়। এইভাবে আমাদের মানসিক স্বাস্থ্যটাও কিন্তু উন্নতি ঘটে। আরেকটা বিষয় হলো, যেমন আমাদের কর্মব্যস্ততার কারণে আমরা অনেকদিন দেখা হয় না, কিন্তু আমরা যখন ঈদে একত্রিত হই, দেখা যায় যে বন্ধু বান্ধবরা 1টা 2টা পর্যন্ত গল্প করে। এই যে সাইকিক এনার্জিটা তাদের হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ যারা গ্রামে অঞ্চলে থাকে। আমি গ্রামের কথাটাই বলবো, যেহেতু গ্রামে ঈদের ব্যাপারটা একটু আলাদা হয়। আর একটা বিষয় থাকে এই যে ঈদে বা আপনার এই যে সামাজিক পার্বণগুলো হয়, হয়তোবা আমরা এই বিষয়টা টাচ করবো না অনেকেই, যে বিষয়টা হয় এখানে কিন্তু একটা ইকোনমিক্যাল ব্যাপার ঘটে আর কি, যার কারণে অনেকেই ব্যবসা বাণিজ্য করে। যে আমরা জানি যে ঈদে ব্যবসায়ীরা, বিশেষ করে বাংলাদেশে তো বেশিরভাগই ব্যবসায়ী, তারা কিন্তু এই ব্যবসা করে। এই ব্যবসার মাধ্যমে তাদের কিন্তু অর্থনৈতিক যে লেনদেন হয়, তার মধ্যেও কিন্তু তাদের যে পভার্টি আপনার থাকে, দরিদ্রতা থাকে, এটা কিন্তু দূরীভূত হয়। এইভাবে মানুষের মানসিক স্বাস্থ্যটাকে প্রমোট করে আর কি। তো এই যে সামাজিক পর্বগুলার অনেক গুরুত্ব আছে। তো আপনি আমার মনে হয় একটি প্রশ্ন করছিলেন, যে এটা আমি মনে হয় সবগুলো বিষয় এখানে নিয়ে এসেছি। তো ধন্যবাদ নাজিব আপনাকে, আমি এখানে স্টপ করতেছি আর কি। জি স্যার, আমার যে প্রশ্নটা ছিল যে এই সামাজিক পার্বণগুলো বা এই উৎসবগুলো আসলে মানসিকভাবে আমাদের মধ্যে কি কি চেঞ্জ নিয়ে আসে, সেটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। না, আমি যেটা বলছিলাম যে আমাদের মধ্যে যে এই যে যেটা থাকে লোনলিনেস, যেটা থাকে, আমরা বলি যে আমরা এই সামাজিক ইন্টারাকশনের মাধ্যমে আমাদের মাধ্যমে এই যে ফিলিং অফ টুগেদারনেস বা আমি যে একা না, এটাও কিন্তু নিয়ে আসে। ওদেরকে মধ্যে হয়তো হতাশা কাজ করে, সে হতাশা দূরীভূত হয়। আমাদের মধ্যে অনেকে আমরা ভবিষ্যৎ সম্পর্কে আমরা হয়তো নিরাশ হয়ে যাই, সে নিরাশটাও কিন্তু আমাদের দূরীভূত করে এই ইন্টারাকশন বা আমাদের মাধ্যমে যে সামাজিক যে ইন্টারাকশন হয় বা আমরা যে লেনদেন করি, দেওয়া নেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের সাইকিক এনার্জিটা বুস্ট করে। এইভাবে আমাদের অনেক যে
আমরা হয়তো অনেকে সুইসাইডাল থট থাকতে পারে, মনে করতে পারে আমার কেউ নাই, কিন্তু যখন আমরা এই ইন্টারাকশনগুলো হয়, যখন আমাকে দেখা যাচ্ছে আমাকে কেউ ভালোবাসতেছে, আমাকে একটা গিফট দিচ্ছে, তখন আমি মনে করছি আমি একা না, আমার আমি আমি আমাকে কেউ ভালোবাসে না। এই বিষয়গুলো কিন্তু চলে আসে, এই মানুষের মধ্যে অনেক পজিটিভ সাইকোলজিক্যাল পরিবর্তনগুলো চলে আসে। ধন্যবাদ নাসিবা আপনাকে। এবং আমি বলবো বিশেষ করে যে স্যারকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে চলে যেতে চাই তানজিনা ম্যামের কাছে, যে আমাদের এই সামাজিক পার্বণগুলো, যেটা শিবলি সাদিক স্যার বলছিলেন যে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে, আমাদের শিডিউল মেন্টালি চেঞ্জ আসে, এই বিষয়টাতে যদি আপনি একটু কিছু অ্যাড করতেন, কি কি পরিবর্তন আমরা দেখতে পাই সমাজের মানুষের মধ্যে? ধন্যবাদ নাসিবা আপনাকে আমাকে আবারও কিছু বলার জন্য, বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের এই যে সামাজিক পার্বণগুলো, আমাদের সামাজিক পার্বণগুলোর যে বিভিন্ন চেঞ্জ আসে, সেটা হচ্ছে যে আমাদের এই পার্বণগুলো যেটা আমাদের বেশি ইয়ে করে, যে সামাজিক আমাদের আত্মীয়তার যে সম্পর্কটা আছে সেটাকে আরো দৃঢ় করে দেয়। সামাজিক এই পার্বণগুলো আমাদের, যেমন এই যে ঈদ উল ফিতর উপলক্ষে আমরা যেখান থেকে হোক, দূর দূরান্ত থেকে বিভিন্ন আমাদের যে সমাজ, যেটা যে পারিবারিক একটা বন্ধন, সমাজের একটা, সেটাকে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম, অ্যাডজাস্ট করে দেয়। আর আরো বিভিন্ন পার্বণগুলো যেটা, হ্যালো, জি জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আরো বিভিন্ন যে পার্বণগুলো আছে, যেমন পয়লা বৈশাখ, নববর্ষ, এগুলোতে আমরা তো সেভাবে আমাদের আত্মীয় স্বজনকে এইভাবে সময় দিতে পারি না, বা তাদের সঙ্গে ওইভাবে যোগাযোগও হয় না। আর যে দুটো পার্বণ আছে আমাদের, যেটা সবচেয়ে মুসলমানদের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই দুটো পার্বণে মানে যে যেখানে থাকুক না কেন, সবাই তার নিকটতম আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং সবাই খুব নিকটে আসার জন্য চেষ্টা করে। এই যে এখন করোনাকালীন সময়ে যে যেখান থেকে হোক, যেভাবে হোক, তার পরিবারের সঙ্গে, পরিবারের কাছাকাছি আসার চেষ্টা করতেছে। এটা কি জন্য? এটা তার একটা, এই যে সামাজিক যে বন্ধন, যে পারিবারিক যে বন্ধন, সেটাকে আরো দৃঢ় করার জন্য, আরো এটা একটা মানে শান্তির একটা হৃদয়ের একটা বন্ধন, হৃদয়ে একটা শান্তির একটা প্রশস্তি আনার জন্য। এটাই হচ্ছে যে পারিবারিক যে আজকের যে আলোচ্য বিষয় টপিক হচ্ছে, সেটাই আসলে এই দিকগুলোকে বেশি ইয়ে করে, যে কিভাবে তারা একে অপরের সঙ্গে পরিপূরক হতে পারে, এতে আর কি। জি ধন্যবাদ। জি ম্যামকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে চলে যেতে চাই মেরাজ হোসেন স্যারের কাছে। আমরা আসলে আমাদের সামাজিক পরিবর্তনগুলো সম্পর্কে জানলাম, মানসিক পরিবর্তনগুলো সম্পর্কে জানলাম। এবার কথা হচ্ছে যে এইসব পার্বণগুলোতে আমাদের কিছু মিস্টেক আছে। আমরা যে বিষয়টা নিয়ে আজকে বসেছি, যে আমরা পারিবারিক সম্পর্ক উন্নয়ন কিভাবে করে সেই বিষয়টা জানার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই এমন কিছু ভুল করে বসি। হয়তো গ্রামে গিয়েছি যে সারাক্ষণ ঘুমিয়ে থাকি, বা একটা স্পেসিফিক ৩-৪ জন মানুষের সাথেই সবসময় ঘোরাফেরা করি, পরিবারের মানুষজনদেরকে যে দেখতে যাওয়া, এই বিষয়গুলো আমাদের মধ্যে হয় না। এই কি কি ধরনের ভুল ধারণা আমাদের মধ্যে আছে, বা কি কি ভুল কাজ আমরা করে থাকি, এই বিষয়টা যদি আপনি একটু ধারণা দিতেন স্যার প্লিজ। ধন্যবাদ নাসিবা ম্যাম আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আগে যে আমরা যে ভুলগুলো করি, এর আগে আমি একটু বলতে চাইবো, আমাদের হেলদি রিলেশনশিপ গুলো তৈরি করার জন্য আমরা কয়েক বিষয়ের প্রতি মনোযোগ দিব। আমরা খেয়াল করব, আমাদের খেয়াল করতে হয় আমরা ফিলিং গুড, আমরা এই সময় কি ভালো ফিল করছি কিনা, এবং হচ্ছে
পরবর্তীতে হচ্ছে আমরা অন্যদেরকে কিন্তু অ্যাজ এ সোশ্যাল বিং আমাদের দরকার হয় অন্যদেরকে হেল্প করার জন্য। আমরা সমাজ ছাড়া কিন্তু বাঁচতে পারি না। আমরা সমাজে বিলং করি। সমাজের কাজ হচ্ছে একে অপরকে সাহায্য করা। সবসময় আমি যে নিজের কথা চিন্তা করবো এমন না, কিছু কাজ হচ্ছে আমি অন্যদের জন্য করতে হয়, যেখানে আমার নিজের কোনো বেনিফিট নেই কিন্তু অন্যদের বা সমাজেরও উপকার হয়, এমন কাজগুলো করতে হয়। আর আমাদের হেলদি রিলেশনশিপ গুলোর মধ্যে খেয়াল করতে হয় আমার এটা কমফোর্ট ফিল করছে কিনা, আমার এটা কমফোর্টেবল জোন কিনা, সেখানে আমি আনন্দ হাসি খুশি পাচ্ছি কিনা, এবং পজিটিভিটি হচ্ছে আমার অন্যদের সাথে পজিটিভ একটা সম্পর্ক তৈরি হচ্ছে কিনা, আমি পজিটিভ থিঙ্কিং করতে পারছি কিনা, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হয়। এখন আমাদের যে ভুলগুলো আমরা করে থাকি, এই হেলদি রিলেশনশিপের আমরা অপোজিট গুলো আমি বলবো করা হয়। আমরা ফিলিং গুড, আমরা ভালো ফিল করতে চাই না, বা হচ্ছে যে কোনো ধরলাম আমার লাইফে একদিনের মধ্যে 20টা বা 50টা ইভেন্ট করলো, এর মধ্যে 4-5টা হচ্ছে নেগেটিভ হলো, আমি নেগেটিভ বা খারাপ যেটা আমি হারিয়ে ফেললাম বা আমার জীবনে হারানো ওই জিনিসটাকে হচ্ছে যায় আমি সারাক্ষণ মাথার মধ্যে নিয়ে আসছি, যার কারণে হচ্ছে যে আমার খারাপ লাগছে। হ্যাঁ, যেমন সাপোজ আমাদের ফ্যামিলির খুব কাছের লোক, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি কেউ মারা গিয়েছে, হ্যাঁ এটা মানুষ আছে মারা যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যিনি 4-5-10 বছর আগে মারা গিয়েছেন ওই বিষয়গুলোকে হচ্ছে যায় ঈদের দিনে মনে করে সারাদিন মন আমার এই লোকটা নাই, এই লোকটা থাকলে ভালো হতো, এটা আমি সারাদিন যদি মনে করি তাহলে যে আমার যে সামাজিক আনন্দ যে উপভোগ করতে আমার কিন্তু উপভোগ করার সুযোগ আসবে না। আমার পুরো ব্রেনের মধ্যে শুধু সারাক্ষণ ওই নাই নাই আফসোস ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এইগুলোই কাজ করবে। এই জন্য হচ্ছে যে আমার ফিলিং গুড, হ্যাঁ আমার ভালো খারাপ নিয়ে মানুষ, বাট আমাকে এর মধ্যে যে গুড পজিটিভ থিঙ্ক করতে হবে। এর পরবর্তীতে হেল্প আদার, আমরা অন্যদেরকেও কিন্তু যে সাহায্য করতে হবে। এখন আমরা ঈদের সময় যেমন রমজানের ঈদে খুব ভালো লাগে সবাই মেহেদি লাগাচ্ছে, এখন যে মেহেদি লাগাতে পারে ভালো আমি অন্যদেরকে লাগিয়ে দিলাম, অথবা হচ্ছে যে দেখা যায় হচ্ছে একজনে শপিং করে নাই, আমি তার সাথে আমার ভাই অন্য কারোর সাথে শপিং করতে তাকে গেলাম, তাকে হেল্প করলাম, অথবা তার জন্য কিছু কাজ বাকি আছে সে কাজগুলো শেষ করতে পারতেছে না, আমি তাকে কাজগুলো শেষ করে দিই। আমি যদি সবসময় সেলফ সেন্টার্ড হয়ে যাই, নিজেকে নিয়ে এত অতিরিক্ত ভাবা শুরু করি, যেটা আমার কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। আমাদের সাধারণ অনেক সময় যারা খুব হেলদি রিলেশনশিপ বা খুব ট্যালেন্ট ওনারা কি করে নতুন লোক যেখানে থাকে এখানে ওদের থেকে অনেক কিছু শুনতে যায় এবং হচ্ছে শেয়ারিং করে। আমাদের লার্নিং এর অনেকগুলো জায়গা আছে, এর মধ্যে হচ্ছে একটা জায়গা হচ্ছে শেয়ারিং। যখন অপর ব্যক্তি তার অভিজ্ঞতা বা অন্য কোনো অভিজ্ঞতা শেয়ার করে, আমি জীবনে ওই কাজটা না করলেও কিন্তু আমি ওই বিষয়ের প্রতি কিছুটা হলো অভিজ্ঞতা অর্জন করতে পারি। সামাজিক যে অনুষ্ঠান পার্বণ গুলা সেগুলো আমাদের কিন্তু একটা সুযোগ করে দিচ্ছে, বিভিন্ন কালচার বিভিন্ন জায়গার। আমি সাপোজ এক জায়গায় এখন লকডাউনে বসে আছি, আমি এখানে অনেক জায়গার লোকদের সাথে কথা বলতে, এটা যেমন ইলেকট্রিক মাধ্যমে আমি আমার এক্সপিরিয়েন্স আমি অভিজ্ঞতা বাড়াতে পারছি। ঠিক একইভাবে হচ্ছে আমরা ঈদের সময় অনেকে অনেক জায়গা থেকে আসে, অনেক বয়সী লোকদের সাথে আসে, বিভিন্ন বয়সী লোকদের কিন্তু চিন্তা ভাবনা এক রকম। যারা 18 বছর বা 25 বছর এদের চিন্তার স্টাইল এক ধরনের, যারা হচ্ছে 45 বা 60 বছর ওদের চিন্তার এক। এখন আমাকে হিউম্যান বিং হিসেবে তো সবকিছু বুঝতে হবে। যেমন আমরা কিছু সাধারণ আশপাশে বা ক্লায়েন্টদেরকে দেখি, এক কথায় অন্যের সাথে আমার সম্পর্ক ভালো হচ্ছে না, অন্যের সাথে আমার চিন্তা ভাবনা মিলছে না, এই জন্য আমি একা থাকি। অতএব উনি একা থাকাটাকে উনি বেস্ট মনে করতেছে না, কিন্তু আমাদের সবার সাথে হচ্ছে জি। মিলেমিশে সবার থেকে অভিজ্ঞতা নেওয়া, এটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা হলো কমফোর্টেবল হওয়া। আমার লাইফে আমরা যদি একটু, হ্যাঁ সব সময় হতে পারে আমি খুব ঠান্ডা প্রকৃতি বা ইন্ট্রোভার্ট একজন পার্সন যে কুল থাকতে পছন্দ করি। এখন আমার কিছু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা সমাজে আমার যে কোনো ফ্রেন্ড সার্কেল কাউকে দেখলাম যে অনেক অ্যাগ্রেসিভ বলবো না, ক্রেজি, অনেক হাসি খুশি ফান অনেক করতে পারে, আমি একটু আমার নিজের পার্সোনালি স্ট্রাকচার থেকে আমি ডিফারেন্ট একটা স্ট্রাকচার পেলাম, আমি ওটার সাথে অ্যাডজাস্টমেন্ট কোয়ালিটিটা বাড়াই। আমি যদি হচ্ছে নিজেকে অ্যাডজাস্টমেন্ট কোয়ালিটি না বাড়িয়ে আমি আমার মতন রেখে দিই, অর্থাৎ যেটা রিজিস্ট না, আমি পরিবর্তন হব না, তাহলে আমাদের সামাজিক উৎসবগুলো আমাকে এত আনন্দ দিতে পারবে না। সামাজিক উৎসব হচ্ছে এক জায়গায় অনেক কিছু আসলে, যেমন একটা লোহার চুম্বকের পাশে আসলে যেমন ওটার কাছ থেকে কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা মানুষের কাছ থেকে তো শিখবো, মানুষটার কাছ থেকে জানবো। আমরা হিউম্যান গুলো অনেক কমপ্লেক্স, আমরা একজন অনেকজন থেকে আয়না স্বরূপ একজন, আমরা অন্যকে থেকে দেখে যেমন শিখতে পারি নিজেকেও ইমপ্রুভমেন্ট করতে পারি। এই জন্য যে জায়গাটা আমার ডিসকমফোর্ট মনে হয় ওটাকে একটু কমফোর্টেবল নিয়ে যাওয়া, ওই জায়গাটাকে একটু ব্রেক ডাউন করা। হতে পারে যেমন আমরা অনেকে শহরের মধ্যে যারা থাকে এরা এসিতে থাকে, অনেক আরামের মধ্যে থাকে, যখন গ্রাম অঞ্চলের দিকে চলে আসে
গরমের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, অথবা মনে হচ্ছে যে জাহান্নামে চলে যাচ্ছে। কিন্তু না, আমার একটু অ্যাডজাস্টমেন্ট করার আমি ট্রাই করি। ওখানে যে শহরের যে বাতাসটা আমার শরীরে লাগে আর গ্রামের বাতাসটা শরীরে লাগে, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। গ্রামের বাতাসটা শরীরে লাগলো এটা কিন্তু অনেক ঠান্ডা, এবং যে অক্সিজেনের পরিমাণটা যেন বেশি, এটা কিন্তু অনুভব করা হয়। আমার যে ফাইভ সেন্সটা আছে, আমার এই ফাইভ সেন্সটাকে একটু অ্যাক্টিভ করা, একটু ফিল করা বিষয়গুলোকে, যখন আমি এরকম ডিসকমফোর্ট গুলোকে কমফোর্টের মধ্যে নিয়ে আসবো, যেটা আমাকে অনেক হেল্প করবে। আমরা এই জায়গাতে ভুল করি। আর আরেকটা হলো অন্যদের সম্পর্কে পজিটিভিটি বাড়ানো। আমরা সমাজে যতই অন্য পজিটিভিটি, যতই ভালো জিনিস ছড়িয়ে দিতে পারবো, সমাজটা ততই সুন্দর হবে। আমরা যদি সমাজের মধ্যে সবসময় খারাপ নিয়ে আলোচনা করি, অন্য সম্পর্কে খারাপ ধারণা করি, তাহলে নিজের মধ্যে একটা চিন্তা হয়, অস্থিরতা তৈরি হয়। যার জন্য আমরা একটু চেষ্টা করব আমাদের পজিটিভ যা আছে, ভালো আছে, অন্য সম্পর্কে ভালো বিষয়গুলো কিভাবে চিন্তা করলে, কিভাবে চললে ভালো হয়, এগুলো নিয়ে চিন্তা করা। আর ইলেকট্রিক ডিভাইস যেরকম আমাদের কল্যাণ, সেরকম আবার অকল্যাণও আমি বলবো। কল্যাণ যেমন আমরা এখানে ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে অল্প সময়ে আমরা অনেক আত্মীয় স্বজন লোকদের সাথে কথা বলতে পারি। যেমন আমি ঈদের দিন নামাজ পড়ে বাইরে হাঁটতে হাঁটতে রোদের মধ্যে বাসায় আসতে আসতে চিন্তা করলাম আমার আত্মীয় স্বজন খালারা অনেক দূরে দূরে ঢাকায় বা বিভিন্ন জায়গায় আছে, আমি তো দেখা করতে পারবো না আজকে, একটু কল করিনি। আমি 5 মিনিটের মধ্যে তিনজন দের সাথে কথা বলতে পারছি। অর্থাৎ একটা অল্প সময়ের মধ্যে আমি বিভিন্ন জায়গার লোকদের সাথে কমিউনিকেশন করতে পারছি। ঠিক এটাও যেরকম আমাদের সুযোগ দিচ্ছে, আবার হচ্ছে একটু ক্ষতির জায়গাটা হচ্ছে আমরা আজকে ইয়াং জেনারেশন, আমরা মোবাইলের প্রতি অনেক এডিক্টেড হওয়ার কারণে আমরা অনেক রাত পর্যন্ত মনে করছি না আমি আমার মোবাইল এই যেটাই আমার জীবনের সব। কেউ যখন আসে কথা বলতেছে, আমি কিন্তু তার কথার দিকে মনোযোগ দিচ্ছি না, আমি ওই সময় মোবাইলে মেসেজিং করতেছি বা মেসেজ রিপ্লাই দিচ্ছি। কিন্তু ওইটাকে অত উপভোগ করা, ফাইভ সেন্স দিয়ে আমার ভিজুয়াল দেখা, অডিটরি আমি শোনা, এবং হচ্ছে যে এটাকে ফিল করা, ওইটাকে এই বিষয়গুলোকে আমাদের ফিল করতে হবে। কিন্তু ইলেকট্রিক ডিভাইসের প্রতি আমরা আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার প্রতি এত এঙ্গেজ হচ্ছে, আমার আশপাশে নতুন কেউ লোক আসছে, এমনও হয় যে ফর্মাল, আমি শুধু ঈদের অনুষ্ঠানের মধ্যে আমার আত্মীয় স্বজন বা অন্য কেউ আসলো, সবার সাথে একবার হাই হ্যালো ভালো আছে এতটুকুই শেষ। কিন্তু আমাদের কি সম্পর্কগুলো এখানে, যে আপনি কেমন আছেন, ভালো আছেন, খাওয়া দাওয়া করছেন, এই 3-4টা কথার মধ্যে কি আমাদের সম্পর্ক সীমাবদ্ধ, নাকি আরো অনেক কিছু? এখানে আমাদের ট্রাস্ট ইস্যু গুলো আছে, অন্যকে আন্ডারস্ট্যান্ড করা আছে, তার ফিলিংস গুলো, তাকে গ্রহণ করে নেওয়া হচ্ছে তার ভালো খারাপ দুইটাই গ্রহণ করে নেওয়া। ভালো জিনিস তো সবারই আনন্দ দিবে উপভোগ, কিন্তু খারাপ, একজন হিউম্যান বিং, কেউ তো 100 ভাগ না, আমরা ওখানের মধ্যে তার খারাপ গুলোকেও নিয়ে নিতে হবে। কেউ একজন ছোট বাচ্চা, সে অনেক দুষ্ট, সে যার বয়স 3 বছর 5 বছর, সে বাচ্চা দুষ্টামি করবে, চিল্লাচিল্লি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এটাকেও তো মেনে নিতে হবে। এবং হচ্ছে যে আমরা একটু যখন আমরা মিশবো, সেখানে হচ্ছে এত গম্ভীর পরিবেশ না করে একটু হাসি তামাশা ঠাট্টা একটু করা যায়, যার দ্বারা আমরা হচ্ছে আমাদের পজিটিভ যে হরমোন গুলো আছে, হরমোন গুলো হচ্ছে আমাদের সিক্রেশন বাড়বে। এবং আমরা অন্যদের অনেকে হচ্ছে যাদের অপোজিট, আমরা মানুষের চিন্তা ভাবনার মধ্যে আমাদের অনেক পরিবর্তন আসে, কারো চিন্তার সাথে কারো চিন্তা কিন্তু সহজে মিলে না। এখন অপোজিট যার চিন্তা, যে অপোজিট দল করে অথবা যে অপোজিট বিলিফ সিস্টেম নিয়ে বেড়ে উঠছে, আমরা কিন্তু সাধারণত দেখা যায় ওদেরকে সম্মান করা বা এদেরকে মেনে নিতে অনেকে কষ্ট হয়। আমাদের সামাজিক পার্বণ গুলো কিন্তু অনেকের, যেমন আমি আসলাম, কেউ খুব ধার্মিক, কেউ হচ্ছে যে রিলিজিয়ন বিলিভ করে না, হতে পারে তার লাইফে সে বিলিভ করে না, অথবা হচ্ছে যে কেউ যে অন্য ধরনের একটা বিষয়টাকে সে অন্যভাবে দেখছে। আমরা অপোজিট যে বিষয়গুলো আছে, বিষয় তাকেও যে একটু সম্মান করা, তাকেও যে রেসপেক্ট দেখা। না, এখন সে ভিন্ন মানে তাকে আমি তার কোনো কিছু দেখতে পারবো না, যার সাথে আমার কথা মিলতেছে না বা চিন্তাধারা মিলতেছে না, তার সকল কিছু খারাপ। এই ধরুন আমরা অনেক কিছু মেন্টালিটি নিয়ে বড় হচ্ছি, যেটা আমাদেরকে অনেক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। আমাদের যে সামাজিক উৎসবগুলো, যেগুলো আমাকে আরো আনন্দিত করা দরকার, আমার সাইকোলজিক্যাল, আমার ফিজিওলজিক্যাল, মেন্টালি আমাকে আরো স্ট্রং করা দরকার, আসলে আমাকে স্ট্রং করতে পারছে কিনা এই বিষয়গুলো দেখা, নাকি আমি আগের মতনই আছি, এই বিষয়গুলো আমাকে একটু আমাদের সবাইকে থিঙ্কিং করা দরকার। ধন্যবাদ। জি, স্যারকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে তানজিনা ম্যামের সম্ভবত একটি এমার্জেন্সি সিচুয়েশন আছে, ম্যামকে আমাদের দর্শকদের প্রতি কিছু বলে শেষ করার জন্য অনুরোধ করছি। জি ম্যাম। ধন্যবাদ নাসিবা আপনাকে। আজকে বিষয়টা এত সুন্দর যে আমাদের আজকে আমার আসলে পারিবারিক কিছু সমস্যার কারণে আপনাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে, যদিও খুব ইচ্ছে নেই আমার, কিন্তু তারপরেও যেতে হচ্ছে। শুধু কিছু কথা বলে যে
আমাদের পারিবারিক পারিবারিক যে বন্ধনের যে সম্পর্ক দৃঢ় হয় সেই অনুষ্ঠানগুলো আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করার জন্য আমাদের এমন একটা সিচুয়েশনে আমরা আছি যে দেখো যে আমাদের বাচ্চারা, আমাদের আত্মীয় স্বজন, যে আম, আমাদের যে নানা দাদা আছে তাদেরকেই চিনতে পারে না, তাদেরকেই জানে না জি যে তাদের, হ্যাঁ তারা যে আমরা হঠাৎ করে তাকে দেখালাম, দেখো এটা এটা তোমার চাচু হয়, বা এটা তো তো কখনো তো দেখি নাই, মানে এরকম সম্পর্ক হয়ে গেছে যে যেটা আমাদের জীবনে। আর আমাদের জীবনেতে যে শহর কেন্দ্রিক যে জীবনগুলো, সেটা তো আরো ব্যস্ততার যেটা আমাদেরকে আসলে অনেক আত্মীয় স্বজন কাছ থেকে অনেক দূরে সরে রেখেছে, অনেক দূরে আমরা চলে জি গেছি। মানে আমাদের জীবনের যে, সত্যি এই বিষয়গুলোকে আলোচনা করতে পেরে খুব ভালো লাগলো। আজকে আমাকে একটু পারিবারিক সমস্যার কারণে বিদায় নিতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যে এই পর্যায়ে সৈয়দ আবু সাইদ স্যারের কাছে যেতে চাই আমরা। নাজিফা, আপনাকে শুনতে পাচ্ছি না। সম্ভবত নেটের প্রবলেম, আমরা একটু অপেক্ষা করি। জি, অবশ্যই অপেক্ষা করতে পারেন। উনি আস্তে আস্তে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আমাদের জি সিদ্দিক সাদিক স্যার আছেন। জি, একটা প্রশ্ন ছিল আর কি, উনি আশা করি উনি জয়েন করেন আমাদের সাথে। দর্শকদের মধ্যে থেকে একটা প্রশ্ন ছিল যে করোনাকালীন সময়ে এই সামাজিক পর্বগুলো আমাদের করা কতটুকু জরুরি। আমরা যেটা মনে হয় যে যে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ যদি আমরা বলি, যেহেতু করোনাকালীন সময়ে আমাদের সোশ্যাল ইন্টারাকশনটা ফিজিক্যালি আমরা করতে পারি না, তো করোনাকালীন সময়ে এই সামাজিক পর্বগুলা আমরা করোনার যে কোভিড-19 যে প্রোটোকলস গুলো আছে, যেমন আপনার মাস্ক ব্যবহার করে, কাউকে টাচ না করে, যতটুকু সম্ভব এই আমাদের এই সামাজিক অনুষ্ঠানগুলো করা উচিত। না হলে আমরা একেবারে আইসোলেটেড হয়ে যাব, আমরা একেবারেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাব। এই আমি মনে করি যে কোভিড-19 যে প্রোটোকল গুলো আছে, এই প্রোটোকল গুলো মেনটেন করে আমাদের যে সামাজিক পর্বগুলো আছে সেগুলো আমার যথাযথভাবে আমাদেরকে পালন করতে হবে। যেটা, এবং একটা কথা মনে রাখতে হবে যে কোভিড-19 প্রোটোকল গুলো যেন আমরা মেনে চলি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ। আমি সিবলি সালিসের সাথে একটা কথা আরেকটু শেয়ার করতে চাই। আসলে আমাদের হয়তো বা আগে যে প্যাটার্নে আমরা সামাজিক অর্বনগুলো বা অনুষ্ঠানগুলো পালন করতাম, এখন হয়তো সম্ভব না। তো আমাদেরকে বিকল্প ব্যবস্থা বাইর করতে হবে। যেমন আমরা, সেটা হতে পারে যে বই পড়া বা জুম বা অনলাইন ভিত্তিক কিছু কাজ করা, প্রোগ্রাম করা। আমি সবসময় একটা কথা বলে থাকি, বি এ সোশ্যাল বাটারফ্লাই। আচ্ছা, অর্থাৎ হচ্ছে নিজের অবস্থান থেকে অন্যের মাধ্যমে ফোনে কথা বলতে পারি, আমরা জুম মিটিং এ কথা বলতে পারি, আমরা একটা স্টাডি সার্কেল করতে পারি, সেটা হচ্ছে অনলাইন ভিত্তিক। যেহেতু কোভিড পরিস্থিতিতে আমাদেরকে সামাজিকভাবে সোশ্যাল গ্যাদারিংটা সম্ভব হচ্ছে না, বা এটা প্রোটোকল রেখেও মনে হচ্ছে কতটুকু সম্ভব হবে সেটা আমার কাছে বোধগম্য নয়। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের অবস্থান থেকে নিজস্ব যে পটেনশিয়ালিটি আছে বা বর্তমানে যে টেকনোলজির যে অ্যাডভান্টেজ গুলো আছে সেইগুলো আমরা ব্যবহার করে আমাদের ঘর থেকে বা আমাদের যে সার্কেল আছে সেখান থেকে কিন্তু আমরা এটা সর্বোচ্চ সদ্ব্যবহার করে সামাজিক অনুষ্ঠানগুলো আমরা পালন করতে পারি। কিন্তু আগের মতো কখনো সেটা সম্ভব না। আমাদেরকে নতুন ওয়েতে আমাদের পুরনো অনুষ্ঠানগুলো পালন করতে হবে। জি নাজিবা, আপনি আমার প্রতি আপনার একটা কোয়েশ্চেন ছিল, আপনার নেট কানেকশনের জন্য আপনি জি
জি স্যার, আমাদের আসলে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল এখানে, যে কারণে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম ফর আ ওয়াইল। যাই হোক, আমার আপনার প্রতি যে প্রশ্নটা ছিল যে আমরা কিন্তু আমাদের চেঞ্জগুলো সম্পর্কে আলোচনা করলাম এবং আমরা কি কি ভুল ধারণা রাখি বা কি কি ভুল কাজ আমাদের মাধ্যমে হয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই পর্যায়ে আমার প্রশ্নটা হচ্ছে যে এই ভুলগুলো আমরা শুধরাতে পারি কিভাবে, বা সামাজিক পার্বণগুলোতে আসলে আমাদের কর্তব্যটা কিরকম, কিভাবে আমরা পারিবারিক যে সম্পর্ক উন্নয়নের আলোচনায় আজকে বসেছি সেটা উন্নয়ন করা সম্ভব। জি স্যার। ধন্যবাদ নাজিবা। তার আগে আমি দুটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমার পূর্বের আলোচনা থেকে আমার এই মুহূর্তে আমার মনে আসলো, সেটা হচ্ছে যে আমরা যখন সামাজিক কোন একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করি তখন কিন্তু আমাদের ব্রেনের যে ডোপামিন আছে, যেটাকে বলছে লাভ হরমোন, সেটা নির্গত হয়। আর একটা হচ্ছে অক্সিটোসিন হরমোন, সেটা কিন্তু নির্গত হয়। এই নির্গত হওয়ার ফলে কিন্তু আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে এবং স্যাটিসফ্যাকশন আছে। এটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা বিষয় যে আপনারা বললেন যে আমাদের সামাজিক পার্বণগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের আমরা ক্রাইসিস, অতীতে অনেক ধরনের সংকটের মধ্য দিয়ে আমরা গিয়েছি, অনেক ক্রাইসিস ফেস করেছি। কিভাবে সেগুলো আমরা উত্তরণ করে এবং আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো আমরা চালিয়ে যেতে পারি। আমরা জানি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি, বেশ কয়েক বছর আগে পহেলা বৈশাখ যখন আমরা উদযাপন করতে গিয়েছিলাম, কি ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। আসলে এর জন্য আমাদের আমাদের সমাজকে আমি দায়ী করবো, আমাদের সমাজের মানুষকে আমরা দায়ী করবো। কারণ আমরা আসলে আমাদের যে সমাজের যে করতে পারি না, যার ফলে কিন্তু এরকম হচ্ছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আবার একটা সবসময় একটা কথা বললাম যে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এন্ড মিউচুয়াল রেসপেক্ট রাখতে হবে। পারস্পরিক একটা বোঝাপড়ার ভিত্তিতে কিন্তু আমাদের কালচারাল অনুষ্ঠানগুলোকে পালন করতে হবে। পাশাপাশি রেসপেক্ট রাখতে হবে। আমরা যখন রেসপেক্ট না থাকবে তখন কিন্তু সেটা আমরা পারবো না। আমরা সবসময় বলি যে ভালোবাসা বা মহানুভবতা হচ্ছে সংক্রামক, এটা আমার কাছ থেকে আপনার কাছে, আপনার কাছ থেকে অন্যজনের কাছে, আমাদের সবার মাঝে সেটা ছড়িয়ে পড়বে। কিন্তু এর জন্য কিন্তু আমাদের একটা সুস্থ এনভায়রনমেন্টের প্রয়োজন, পরিবেশের প্রয়োজন। সেই পরিবেশটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে হবে। সামাজিক যে কাঠামো বা সামাজিক যে সংগঠন গুলো আছে সেগুলোকে পুনর্গঠন করতে হবে, এটাকে আমরা রিস্ট্রাকচারিং করতে হবে। আমরা সবসময় বলে থাকি যে আমরা যখন আমাদের মধ্যে ব্রেনে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে বা ডিসফাংশন থাকে তখন বলি আমরা কগনিটিভ রিস্ট্রাকচারিং এর কথা বলি। তেমনি আমাদের আরেকটি বিষয় মনে রাখবেন যে আমাদের শুধু যে আমাদের ব্যক্তিগতভাবে সেই কাজটা করলে হবে না, রাষ্ট্রীয়ভাবে করলে সেই কাজটা হবে না। আপনাকে, আমাকে, সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে, বৈশ্বিকভাবে সবাইকে কিন্তু উদ্যোগী হয়ে উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আসলে দেখেন আমরা যেটাকে বলছি যে সাংস্কৃতিক আগ্রাসনটা কিন্তু আমাদের এখানে অনেক বেশি। আপনি দেখেন যে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করছি বা পহেলা বৈশাখ পালন করছি, সেখানে কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতি কতটুকু রক্ষা হচ্ছে আপনি সেটা দেখবেন। সেখানে কিন্তু আমরা দেখছি সে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে যাচ্ছে বা সে পহেলা বৈশাখে সে ঘুরতে যাচ্ছে, সেখানে কিন্তু সে তার ওয়েস্টার্ন যে কালচার আছে সেই কালচার সে ধারণ করে সে যাচ্ছে, তার বিশ্বাস বা সেই চেতনার মধ্যে সে যাচ্ছে। তার আগে আমাদের যে বিষয়টা পরিবর্তন করতে হবে, আমাদের বোধগত শক্তি, যাকে বলছে চিন্তাকে পরিবর্তন করতে হবে, আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে, আমাদের চিন্তা চেতনা কৃষ্টি কালচার পরিবর্তন করার মাধ্যমে সঠিক বাঙালিপনা যেটা আছে সেটাকে ধারণ করার মধ্য দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আরেকটা বিষয় মনে রাখবেন, আমরা যা কিছুই করি না কেন আমার সমাজকে আমরা ভায়োলেট করতে পারি না, কিন্তু সাংস্কৃতিক আগ্রাসনটা অনেক বেশি হয়ে গেছে আমাদের মধ্যে, যার ফলে আমাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো আছে, আমাদের সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো আমরা পালন করতে পারছি না। আপনি দেখেন পাকিস্তান আমাদেরকে বন্দুকের নল দিয়ে তারা উদ্দেশ্য শিখাতে পারে না, কিন্তু ইন্ডিয়া দিতে হবে। আমার কাছে মনে হয় এই জন্য প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সেই সাথে হচ্ছে আমাদের সদিচ্ছা এবং সৎ মনোভাব। আমরা যখন এই কাজটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমাদের সদিচ্ছা থাকবে, আমাদের হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। এখন মাঝখানে একটু আমাদের যে বাঙালির মূল যে জি আসুন, যে বাঙালির যে মূল সংস্কৃতি, যে আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরেকটা বিষয় দেখেন, গ্লোবালাইজেশনের যেমন অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে তেমন একটু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আপনারা চিন্তা করেন
গ্লোবালাইজেশন মানুষকে সবচেয়ে বেশি সাংস্কৃতিক দিক দিয়ে গ্রাস করে ফেলেছে। মানুষের নিজস্ব যে সংস্কৃতিটা ছিল সেটাকে একটা গ্লোবাল সংস্কৃতি বা সংস্কৃতি করে ফেলছে, যেটা আসলে মোটেও কারোর জন্য কাম্য নয়। একজন সংস্কৃতিবিদ হিসাবে আমরা যারা বিভিন্ন সংস্কৃতি নিয়ে কাজ করছে বা ভাষা নিয়ে কাজ করছে বা দেশের বিভিন্ন এলিমেন্ট নিয়ে কাজ করছে, তাদের সবার উচিত হবে আমাদের সংস্কৃতিকে ধারণ করা। আপনি একটা কথা অবশ্যই মনে রাখবেন, বাংলাদেশকে ধ্বংস করা একমাত্র তখনই সম্ভব যদি বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করা সম্ভব হয়, আমাদের সাংস্কৃতিক বন্ধনকে ধ্বংস করা সম্ভব হয়, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে ধ্বংস করা সম্ভব হয়। আপনি দেখেন আমরা পহেলা বৈশাখ বলি, আমরা পহেলা ফাল্গুন বলি, যে অনুষ্ঠান বা যে হিন্দুয়ানি কালচার এখানে প্রচার করছি সেটা কি আসলে আমাদের বাঙালি কালচারে ছিল কিনা? আপনি চিন্তা করে দেখেন, আমরা সবসময় তুর্কিকে বলি যে তুর্কি নাচের কথা একটা কথা বলি, যখন আমরা সবসময় বলি যে যখন আপনার 1300 শতাব্দী থেকে যখন বাংলাদেশে যখন এই আমাদের ভূখণ্ডে যখন মুসলিমদের আধিপত্য বিস্তার শুরু করলো, তখন কিন্তু এক ধরনের খুব নাজেহাল অবস্থা ছিল, একটা সংস্কৃতির একটা নাজেহাল অবস্থা ছিল। তার থেকে বাংলা ভাষায় কিন্তু একটা প্রবাদ আছে যে তুর্কি নাচ, অর্থাৎ বেহাল দশা, আমাদের ল্যাঙ্গুয়েজ সংস্কৃতি একটা বেহাল দশা ছিল। তখন থেকে চিন্তা করেন, তখন পরবর্তী সময় যারা বাংলাদেশের যে মধ্যযুগ আছে, বাংলা সাহিত্যের আমরা দৃষ্টি দেই, বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে কিছুটা সংস্কৃতির দিক থেকে আমরা নিজস্ব যে সংস্কৃতি সেটা ধারণ করেছিলাম। তারপর আমরা যখন দেখি যে 1700 শতাব্দীতে ইংল্যান্ডের বিপ্লবের পরে থেকে চিন্তা করি, আমাদের দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা চিন্তা করি, পাকিস্তানের কথা চিন্তা করি, ভারতবর্ষের কথা চিন্তা করি, তখনই কিন্তু সাংস্কৃতিক ভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমি একটা কথা বলি, আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করবো, এটা হচ্ছে আমরা যদি আমাদের রাষ্ট্র, আমাদের নিজস্বতা, আমাদের সক্রিয়তা, আমাদের অনন্যতা, আমাদের উদারতাকে বজায় রাখতে চাই, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে। আর সেই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা আমাদের সংস্কৃতি নিয়ে কাজ করতে হবে। আমি একটা বিষয়কে আপনাদের এমফাসাইজ করতে চাই, আপনি কখনোই যে কোনো রাজনৈতিক দল বলি বা যে কোনো ফিলোসফি বলি, তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না তারা যদি ওই দেশের ওই মানুষের সংস্কৃতিকে ধারণ না করতে পারে বা তাদের প্রতিষ্ঠিত যে সংস্কৃতি আছে সেটাকে মানুষের মধ্যে বিস্তার না করতে পারেন। আমি সর্বশেষে একটি টুকিডিউসের একটা উক্তি দিয়ে আমি আপনাদেরকে শেষ করতে চাই। উনি একটা যুদ্ধবিদ, একজন সমরবিদ, উনি একটা উক্তি দিয়েছিলেন যে উদীয়মান কোন এক শক্তির সাথে এস্টাবলিশ একটা শক্তির সংঘর্ষ অনিবার্য। অর্থাৎ আমরা দেখি যে রাজনীতির ক্ষেত্রে কোনো একটা শক্তি যদি আপনার এস্টাবলিশ থাকে বা প্রতিষ্ঠা থাকে, শাসন ক্ষমতায় থাকে, সেই শক্তিকে আপনি যে তখনই উচ্ছেদ করতে পারবেন যখন ওই শক্তি তার বিকল্প যে শক্তিটা আপনার আসছে বা মনে হচ্ছে যে তাদের বিকল্প একটা শক্তি উদয় হচ্ছে, তখন সেটাকে তারা কন্ট্রোল করবে। আমরা বিভিন্ন দেশে দেখছি, বাংলাদেশে দেখছি, মিশর দেখছি, অন্যান্য বিভিন্ন দেশে আমরা কিন্তু সেটা দেখছি। তো আমাদেরকে যে কাজ করতে হবে, আমাদের সংস্কৃতি চর্চার দিকে মনোযোগ দিতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে ইকামতে দিনের কথা বলি বা রিলিজিয়নের কথা বলি, আসলে আমরা রিলিজিয়নকে নিচকে একটি ধর্ম হিসেবে পালন করছি, কিন্তু আসলে মোটেও রিলিজিয়ন দিয়ে আপনি কখনো রাষ্ট্র কায়েম করতে পারবেন না। আপনার ইকামতে দিন বা রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে আপনার যে নিজস্ব সংস্কৃতি, আপনার যে চিন্তা চেতনাকে যখন আপনি প্রবেশ করাতে পারবেন, তখনই আপনি আপনার যে মূল ফিলোসফিটাকে এস্টাবলিশ করতে পারবেন। সেটা ইসলামী সংস্কৃতি হতে পারে, সেটা ইসলামী পলিটিক্স হতে পারে, সেটা বৌদ্ধিস্ট পলিটিক্স হতে পারে, সেটা কমিউনিজম পলিটিক্স হতে পারে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন সামাজিক পার্বণে অংশগ্রহণ করি তখন আমাদের যে বিষয়টা বৃদ্ধি পায় সেটা হচ্ছে সোশ্যাল রিওয়ার্ড পাই। আমরা নিজেদেরকে নিজেরাই সোশ্যাল রিওয়ার্ড দিই, তার ফলে আমার মধ্যে সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে আমাদের যে আমরা যে সংস্কৃতিকে ধারণ করতে চাই তার কিছু একটা ব্যাখ্যা দেখেন। আমরা ইন্ডিয়ান সংস্কৃতি আমাদেরকে গ্রাস করে ফেলছি, কোনো কিছু নাই। হয়তোবা ইন্ডিয়া কিছুদিন পরে আমাদের উপর আরো অন্য দিক থেকে আমাদের উপর আক্রমণ চালাবে, সাংস্কৃতিক আক্রমণ বা অন্য দিক থেকে আক্রমণ চালাতে পারে, আমরা কিন্তু সেটাকে কখনো মোকাবেলা করতে পারবো না আমরা যদি তাদের চেয়ে কোনো ভালো সংস্কৃতি চর্চা না করতে পারি। কাজে আমাদেরকে ওইদিকে মনোযোগ দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা ডাইভার্সিটিকে অবশ্যই আমরা সবসময় বলি যে ডাইভার্সিটি ইজ বিউটি, অবশ্যই বৈচিত্র্য সবসময় সুন্দর। কিন্তু আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সকল বৈচিত্র্যকেই অ্যাকসেপ্ট করা যাবে না। আমাদেরকে সবসময় পজিটিভিটি এবং যে ভালোর চর্চা করতে হবে। ধন্যবাদ নাজিব। জি, স্যারকেও অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে শিবলি সাদিক স্যারের কাছে যেতে চাই। আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আমাদের কর্তব্য সম্পর্কে কথা বলছিলাম। স্যারের যদি এই বিষয়ে কিছু অ্যাড করার থাকে এবং আপনার শেষ কথা বলার জন্য অনুরোধ করছি। জি স্যার। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না, মাইক মিউট করো। ধন্যবাদ নাসিব আপনাকে। আজকে আসলে আমাদের এই টপিকটা বা আলোচনার বিষয়টা অনেক ব্রড, আমাদের অনেক সময় লাগবে, আমরা তো আমাদের সময় সীমিত, আমাদের শেষ করতে হবে। তো আমি একটা বিষয় বলবো আর কি,
যে আমরা যখন বলতেছি যে আমাদের পরিবারের সাথে সময় দেওয়া, আমি যেটা একটা বিষয় চিন্তা করি নাসিবা, একজন মানুষ ঢাকায় চাকরি করে, তার বাসা পঞ্চগড়ে বা টেকনাফে, সে তার যাওয়া আসার কতদিন সময় লাগবে? যদি আমাদের সময়, আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঈদের সময় বা সামাজিক পর্বগুলোতে যেভাবে ছুটি দেওয়া হয়, সেটা হয়তো সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক, এটা কিন্তু যথেষ্ট নয়। আমার যেটা মনে, যদি আমি সাইকোলজিস্ট হিসেবে বলবো, পরিবারকে সময় দেওয়ার জন্য একটা মানুষ 3 দিনের ছুটি বা 4 দিনের ছুটি, তার যাওয়া আসা করতে লাগতেছে 3 দিন, কতটুকু সময় দিচ্ছে? এখানে কিন্তু আমি এই আলোচনা করতে করতে আমার মনে পড়লো এই বিষয়টা, যে না, আসলে পরিবারকে আরো কষ্ট পায় তারা। কিন্তু এই মানুষটা আসলো, একটু সুন্দরভাবে কথা বলতে পারলো না, 2 দিন জার্নি করে আসার পর সে ঘুমালো, রেস্ট নিয়ে তারপরের দিন নামাজ হয়তো পড়ে তারপরের দিন যেতে হলো। আমরা জানি অর্থনৈতিক চালাকে সচল করার জন্য হয়তো বা লম্বা ছুটি দেওয়া যাবে না, কিন্তু এই বিষয়গুলো আমাদের একটু কনসিডার করতে হবে। আমি যারা কর্তৃপক্ষ আছেন আর কি, সরকারি এবং বেসরকারি কর্তৃপক্ষ, তারা একটু কনসিডার করবেন যে তারা যেন, যারা যে পর্বগুলো হয়, এই পর্বগুলোতে যেন যারা লোকজন আছেন, দেশের জনগণ, তাদের জন্য যেন যথেষ্ট পরিবারকে যথেষ্ট সময় দিতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় আমি একটু বলবো, আমরা হয়তো বললাম যে এই যে ঈদ বা পর্বগুলোতে আমাদের অনেকেরই সাইকোলজিক্যাল বুস্ট হয়, আমরা অনেকভাবে অনুপ্রাণিত হই, মোটিভেটেড হই। কিন্তু আর একটা বিষয়ও কিন্তু আছে, আমি একটু খুব অল্প সময়ের মধ্যে বলবো। অনেকেই কিন্তু পরিবারের সাথে সামাজিক পর্বগুলোতে তারা যোগদান করতে পারে না। এর মাধ্যমে কিন্তু তাদেরও কিন্তু অনেক হতাশা, তাদের মধ্যে নিরাশা এবং অনেক খারাপ লাগা কাজ করে, নেগেটিভ ফিলিংস গুলো আসে। তো আমি বলবো যে যেটা করতে হবে, প্রথমত যারা পারবে না, বিশেষ করে যারা বিদেশে থাকে, তাদের পক্ষে তো সম্ভব হয় না দেশে গিয়ে হয়তো ঈদ করা, বা যারা অন্যান্য চাকরি করে জরুরি কাজে থাকেন, তো যেটা করতে হবে আমাদের, প্রথমত এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, যেহেতু এটা আমাদের কন্ট্রোলে নাই। অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা কিভাবে ভালো থাকতে পারি, যেমন যে যে জায়গায় আমরা আসি, সে জায়গায় যে লোকজন আছে, তাদের সাথে আমার ইন্টারাকশন বাড়াতে হবে। আমি দেশে বা আমাদের পরিবারের লোকজনের সাথে আমার কথা বলতে হবে। যেমন আজকে আমি যদি বলি, এটাও কিন্তু আমার জন্য, বিশেষ করে আমার জন্য এটা একটা ঈদ আড্ডা আর কি। আমি বাংলাদেশের লোকের সাথে কথা বলতেছি, হয়তো এখানে অনেক লোক আছে, কিন্তু বাংলাদেশে যারা আছেন আমাদের প্রফেশনাল লোক, আমার এটা কিন্তু আমার সাইকোলজিক্যাল বুস্ট হচ্ছে, আমরা এই কাজগুলো করতে পারি। তো ধন্যবাদ আপনাদেরকে, আমরা হয়তো বিস্তারিতভাবে আরো একদিন বলতে পারবো। ধন্যবাদ একাডেমি 21 এর দর্শকদেরকে, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা মতামত দিবেন, আপনারাই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকেও অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে চলে যেতে চাই মোহাম্মদ মেরাজ হোসেন স্যারের কাছে। আমাদের যদি কর্তব্য বিষয়ে আপনার কিছু অ্যাড করার থাকে এবং আমাদের দর্শকদের প্রতি শেষ কথা। জি স্যার। আমি কর্তব্যের বিষয়ে একটা কথা বলবো, যে কোনো কাজে চেষ্টা করে, আমি যে জায়গায় আছি, যেমন আমার সাথে আমার মা বাবার সম্পর্ক, আমার সাথে আমার আত্মীয় স্বজনের, খালাতো ভাই খালাতো বোন, যে কোনো আমার মামা মামি যত যারা আছে আমার আত্মীয় স্বজন, পাশের বাসার রিলেটিভ, সবার সাথে চেষ্টা করা যে আমি যখন যার সাথে মিশেছি তার সাথে আমার আগের যে সম্পর্ক ছিল, এই মিশার কারণে যেন সম্পর্কটা আরো বেড়ে যায়, অর্থাৎ আগের জায়গায় যেন না থেকে যায়, নিজেকে নিজের সবকিছুতে যেন একটু ইমপ্রুভমেন্ট হয়। এই একটা একটু ইমপ্রুভমেন্ট করলে তখন এটা আমার অনেক বড় হয়ে যাবে, তখন আমাকে লাইফে আর লোনলি মনে হবে না। কোনো কোনো বিপদে পড়লে আমাকে হচ্ছে যে মনে হবে না যে আমি একলা, তখন মনে হবে না আমার সাথে হাজার লোক আছে। কারণ আমি কারোর সাথে হচ্ছে যে খারাপ ব্যবহার করি না, কাউকে আমি ক্ষতি করি না, কাউকে আমি কষ্ট দিই না। আজকে হ্যাঁ, আমরা অনেকে হচ্ছে যে বলে আমি কাউকে কষ্ট দিই নাই, কাউকে ক্ষতি করি নাই, কিন্তু উপকারও করতে হবে। এই কথা বলে আমি শুধু থেকে যাব না, অন্যের জন্য উপকার করতে হবে। আমরা আমাদের সাইকোলজিক্যাল বলে আনকন্ডিশনাল লাভিং, অর্থাৎ আমরা আনকন্ডিশনাল লাভটা একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা আমার যত কিছু করবো সবকিছুর জন্য যে বিনিময় পাবো, সবকিছুর জন্য বিনিময় পেতে হবে, এই মানসিকতাটা আমাদের একটু পরিবর্তন করতে হবে। আমার পাশের প্রতিবেশী সে একটা কাজ করতে চাচ্ছে বা তার একটা জিনিস প্রয়োজন, আমি তাকে দিয়ে দিই। এখন এটা দিয়ে দেওয়ার কারণে আবার আমি তার থেকে একটা উপকার পেতে হবে, তার থেকে আমি এটা উসুল করে নিতে হবে, মানে উপকার করছে উপকারের পরিবর্তে উপকার নিতে হবে, এমন ধরনের না। অর্থাৎ আমাদের আজকে সবার সাথে সুন্দর সম্পর্ক গুলো আমাদের রক্ষা হচ্ছে না, যে কারণে কেউ আমার উপর রাগ করলে তার সাথে আমি সম্পর্ক খারাপ করে ফেলতেছি। হ্যাঁ, রাগটা করছে, আমি এখানে একটু নিজেকে সবর করা বা হচ্ছে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে যে একটু পরিবর্তন করে আরো বেটার হইতে নিয়ে যাওয়া, এই বিষয়গুলোতে আমরা খেয়াল করি। আর এটা সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আমাদের
যে এই সামাজিক উৎসবগুলো। এই জন্য আমরা চেষ্টা করব যখন আমাদের সামাজিক উৎসব আমাদের সুযোগ দিচ্ছে সবার সাথে মিশার জন্য, এই মিশাটা আমাদেরকে একটু কাজে লাগানো দরকার, যেটা আমাদের সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল মেন্টাল বিষয়গুলোকে যেন আমার সামাজিক বিষয়গুলো যেন আরো উন্নতি ঘটায়। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। স্যারকে অনেক ধন্যবাদ। আজকে আমরা আমাদের ঈদ স্পেশাল পর্বে সামাজিক পার্বণ, আত্মিক বন্ধন ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং প্রসঙ্গ কথা নিয়ে বসেছিলাম। আমাদের সাথে স্পিকার হিসেবে ছিলেন মোহাম্মদ মেরাজ হোসেন, ট্রেনি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হাসপাতাল, এবং ছিলেন শিবলি সাদিক, প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মিনিস্ট্রি অফ হেলথ বোতসোয়ানা, ছিলেন সৈয়দ আবু সাইদ, স্কুল সাইকোলজিস্ট, এবং সাজিদুন কিবরিয়া তানজিনা, বিএ অনার্স, এমএ সমাজবিজ্ঞান। আসলে ঈদের পরে আমাদের অতিথিদের সবার সময় পাওয়াটাই কঠিন, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা একটি সফল প্রোগ্রাম করতে পেরেছি। আমাদের দর্শকদেরকে এই আলোচনা বিভিন্নভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ, এই আশা রেখে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একাডেমি 21 এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। সবাই সুনাগরিক হিসেবে নিজেদের কর্তব্যগুলো পালন করার চেষ্টা করবেন। সব শেষে সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।